দিন একে অপরের হাতে রাখি বেঁধে ঐক্যের বার্তা দিয়েছিল এবং স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিদেশি পণ্য বর্জন করেছিল। এই ঐক্য ও দেশপ্রেমী পরবর্তীকালে ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরো শক্তিশালী করে। তাই 15ই আগস্ট আমাদের মনে করিয়ে দেয় ঐক্যবদ্ধ থাকলেই দেশকে শক্তিশালী করা যায়। শুভ সময়, উপস্থিত সকল শ্রদ্ধেয় গুণীজন, শিক্ষক, শিক্ষিকা এবং আমার প্রিয় সহপাঠী ও বন্ধুরা, আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস। তবে আজকের এই বিশেষ মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি এক পবিত্র জেলা। আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি। সুরের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনার জন্য আমি মঞ্চে রেখে নিচ্ছি অভিজিৎ রায়কে। নমস্কার সবাইকে। আজকে আমি অনুষ্ঠানের শুভ সূচনা করতে চলেছি বন্দে মাতরম গানের মাধ্যমে। সবাইকে অনুরোধ করবো যাতে সস্থানে উঠে দাঁড়িয়ে গানটাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। উল্লকুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করলে कोटि कोटि बुझे धृत घर घर वाले ये बोले माँ तुम्ही ओ बोले बहुबल धारिणी नमामि तारिणी विपुदल वारिणी मातरम वंदे मातरम। तुम्ही विद्या तुम्ही धर्मा तुम्ही रीती तुम्ही मर्मा त्वं हि प्राणा शरीरे बाहुते तुम्ही मा शक्ति हृदये तुम्ही मा भक्ति তোমার প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। त्वं हि दुर्गा दश प्राण धारिणी कमला कमलदल बिहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वां नमामि कमलां कमलां अतुलां सुजलां सुफलां मातरं श्यामलां सरलां सुष्मितां भूषितां धरणीं भरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरं। এবার আমাদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ডক্টর সত্যজিৎ বসাক মহাশয়কে। নমস্কার। উপস্থিত গভর্নর বডি সকল সদস্যদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই এবং আমার সহকর্মী অধ্যাপক অধ্যাপিকা বন্ধের আমার সশ্রদ্ধ সম্মান ও শ্রদ্ধা রইল এবং আমার সমস্ত ভালোবাসার স্টুডেন্ট শিক্ষার্থী তাদের জন্য আমার স্নেহময়ী ভালোবাসা রইল। আজকের দিনটা আমরা উপস্থিত রয়েছি গত 10ই আগস্ট বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। সেখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছিল যে 14ই আগস্ট দিনটা আমরা খুব সুন্দরভাবে যেন আমাদের প্রত্যেকটা কলেজে স্মরণীয় করে তুলে ধরতে পারে
এবং সেখানে সেই নোটিফিকেশনে বেশ কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে। সেগুলো হচ্ছে এই দুই বঙ্গের বক্র বিচ্ছেদ বা বঙ্গ ব্যবধান প্রতিকূলতার দিকে যখন দুই বঙ্গের মানুষ একটা নির্যাতন, একটা দুর্ভোগ, একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছিল, তাকে স্মরণীয় করার জন্য আজকের দিনটা শুধুমাত্র সেই সমস্ত মানুষগুলোর জন্য যারা বঙ্গভঙ্গ আন্দোলনে সবচেয়ে বেশি প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটিয়ে আজ তারা সোজা হয়ে দাঁড়িয়ে। সেখানে সেই নোটিফিকেশন আর একটা জিনিস বলা হয়েছিল, যেরকম আমাদের অঙ্কে যোগ বিয়োগ আছে, তো সেই নোটিফিকেশনে বাবা সাহেব আম্বেদকর আর একটা জিনিস পরিষ্কার করে বলেছে যে বিয়োগান্ত, মানে যেগুলো বিয়োগ হয় সেই বিয়োগান্ত মানে বাস্তুবিদ্যে ছাড়া পিতৃপুরুষের জমি সম্পর্ক ত্যাগ করে এই বঙ্গভঙ্গ বিচ্ছেদের মধ্যে দুই বঙ্গকে আলাদা করে দেওয়া, এই যে একটা যন্ত্রণাদায়ক আখ্যান ধর্মী যে বিশ্লেষণ, সেটাকে স্মরণ করতে বলেছি। তো আমি সেই নির্দেশন বা নির্দেশিকা অনুযায়ী আমি আমার বক্তব্যটা শুরু করছি। 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, আমরা সবাই জানি এবং ছোট থেকেই দেখে আসছি। স্কুল, কলেজ, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় আমরা সেই দিনটা খুব ভালোভাবে আজ পর্যন্ত আমরা পালন করে আসছি। কিন্তু 14ই আগস্টটা আমার জন্মের পর থেকেই প্রথম 14ই আগস্টটা পালন করা হয়। আজ আমার 49 বছর বয়সে এই প্রথম আমি 14ই আগস্ট পালন করতে দেখছি বা নিজেও বক্তা হিসাবে বক্তব্য তুলে ধরছি। এটা একটা দুই বঙ্গের মানুষের যে কষ্ট, বেদনা, যন্ত্রণা, মানসিক নির্যাতন, সম্পর্ক বিচ্ছেদ কে কেন্দ্র করে পালন করা হচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু আনন্দের জিনিস নয়। এটা তাদেরকে সম্মান করার জন্য, তাদেরকে বারবার স্মরণ করে, আমাদের যে স্মৃতিগুচ্ছ আছে সেখানে স্মরণ করে তাদের প্রতি আন্তরিকতার একটা মাত্রা আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের সামনে তুলে ধরার সুযোগ দিয়েছে। এর জন্য বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা 14ই আগস্ট দিনকে স্মরণীয় করার জন্য আমাদের একটা বার্তা দিয়েছে। আমি প্রথমে বলবো 14ই আগস্ট হচ্ছে একটা বেদনাময় অধ্যায়। সেখানে হাসির কিচ্ছু নেই, আনন্দেরও কিছু নেই, শুধু বেদনাময় স্থিতি। স্বাধীনতা একটা গৌরবের বিষয় অবশ্যই, কিন্তু সেই স্বাধীনতা গৌরবময় দিনগুলি আমরা এখন ভোগ করছি, এ কথাও সত্যি। কিন্তু এই গৌরবময় দিনগুলি আমরা কিভাবে পেলাম? আমাদের জন্মসাল 1947 সালের অনেকের পরে আছে, তাই না? আমরা কেউ আমি যেমন 1977 সালে জন্মেছি, অর্থাৎ স্বাধীন ভারতবর্ষে আমি জন্মেছি। তাই পরাধীন ভারতবর্ষের ওই প্রেক্ষাপট আমরা কিন্তু দেখিনি, আমরা শুধু ইতিহাসে পড়েছি। আর একটা কথা বলবো, এই যে বঙ্গভঙ্গ আন্দোলন বা বঙ্গভঙ্গের প্রেক্ষাপট যখন আমাদের কাছে নির্দেশ আসলো, আমাদের কাছে মানে আমাদের পূর্বতন সমস্ত মানুষদের কাছে নির্দেশ আসলো যে দুই বঙ্গকে ভাগ করে দেওয়া হবে। যে মানুষগুলো জানতো আমরা বঙ্গদেশ, আমরা পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ বলে কিচ্ছু নেই, আমরা একটা বঙ্গদেশ, তাদের কাছে একটা বিশাল বড় আঘাত নেমে আসে। নানা রকম সীমাহীন প্রতিকূলতা তাদের সামনে এসে ধরা দিয়ে, তারা জানে না যে আমাদের অদূর ভবিষ্যতে কি হবে, আমরা কোথায় যাব, কোথায় থাকবো। কিন্তু তাদের সাহস আজকে কিন্তু তাদের এই সাহসটা কিন্তু জয় করে দিচ্ছে। আমি যদিও এই বঙ্গভঙ্গ ব্যবধান বা বিচ্ছেদের বিষয়টাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা হোক বা 15 মিনিটের মধ্যে শেষ করা যাবে না, তবুও আমি বক্তব্যের শেষে পুরো চিন্তা ভাবনাটাকে একটা কবিতার মাধ্যমে প্রকাশ করেছি।
কবিতাটা আমি বক্তব্যের শেষে পাঠ করে আমার বক্তব্য শেষ করব। তার আগে বলতে চাই আর একটা কথা, যখন বঙ্গভঙ্গ ব্যবধান হলো, দুই বঙ্গের বিচ্ছেদ ঘটলো, যখন মানুষরা তাদের পৈতৃক ভিটে, তুলসী মঞ্চ এইগুলো যখন ছেড়ে তারা অজানা পথের উদ্দেশ্যে যখন তারা বেরিয়ে পড়লো, তারা কিন্তু কিচ্ছু জানে না আমরা কোথায় যাবো, কোথায় থাকবো, তাদের ঠিকানা বলে কিচ্ছু নেই। কিন্তু দেখো সেই সমস্ত মানুষরা বঙ্গবিভাজনের পরও তাদের সন্তানরা কিন্তু আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। তার মানে আমাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা, পিতামহ, ও পিতামহ, ও মাতামহ, তাহলে কতটা আত্মত্যাগের মাধ্যমে আজ আমাদের এই জায়গায় নিয়ে এসেছে। আজ আমি বেতা কলেজ অফ এডুকেশনের প্রিন্সিপাল হয়েছি। আজ আমি বেতা কলেজ অফ এডুকেশনের এই 14 আগস্ট দাঁড়িয়ে আমার বক্তব্য তুলে ধরতে পারছি কাদের জন্য? আমার বাবা মা, আমার পিতামহ, মাতামহ, প্রপিতামহ, প্রমাতামহ, এদের জন্য, এদের আত্মত্যাগের বলিদানের জন্য আজ আমি এই জায়গায় আছি। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই প্রেক্ষাপটের ওপর আমি একটা কবিতা লিখেছি, সেই কবিতাটা পাঠ করে আমার বক্তব্য শেষ করব। কবিতাটা আমি 10ই আগস্ট আমাদের একটা মিটিং হয়েছিল, সম্ভবত 10ই আগস্ট নয় 13ই আগস্ট, না 13 না 12ই আগস্ট একটা অনলাইনে মিটিং হয়েছিল। তো মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রিন্সিপাল স্যার প্রধান বক্তা হিসেবে থাকবেন এবং সেটা বঙ্গভঙ্গ বিচ্ছেদের উপর একটা বক্তব্য তুলে দেবেন। তো সেদিন রাত 2টো 2:30টাও বেজে গেছে কবিতাটা লিখতে। তো সেই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম রেখার ওপারে বঙ্গরে। সেদিন আকাশটা কেমন ছিল মনে নেই কারো, শুধু মনে আছে বাংলার বুকে নেমেছিল অদ্ভুত এক শূন্যতার মেঘ। একটি রেখা টেনে দিয়েছিল কেউ তার ইরাছড়ে মানচিত্রের গায়ে, কিন্তু জানতো কি সে রেখা টানা যায় কাগজের পাতায়, মানুষের হৃদয়ের মায়ায় নয়। যে নদী বয়ে যেত আপন সুরে, সে কি জানতো সীমার ভাষা? পদ্মা, মেঘনা, গঙ্গার জলে ছিল তো একই বাংলার আশা। একই উঠোনে পাশাপাশি বসে যারা ভাগ করে খেত ভাত, এক রাতেই কেন তারা হলো দুই দেশের দুই প্রান্তের ভাগ। কেউ রেখে গেল বিদ্যুষের ভিটে, কেউ হারালো মায়ের আঁচল, কেউ স্মৃতির বাক্স বুকে নিয়ে হেঁটে গেল অচেনা পথের চল। স্টেশনের ভিড়ে কত মুখ ছিল, কত চোখে নীরব কান্না, কেউ জানতো না কোন ঠিকানায় শেষ হবে সেই যাত্রা। পেছনে পড়ে রইল তাল গাছটি, পুকুর পাড় আর শিউলি তলা, পেছনে রইল শৈশবের দিন, রইল আপন বাংলার মেলা। তবু মানুষ থেমে থাকেনি, ভাঙা ঘরেই স্বপ্ন বুনেছে, অশ্রু মুছে নতুন ভোরে নতুন জীবনের প্রদীপ জ্বেলেছে। আজ এত বছর পরে দাঁড়িয়ে ইতিহাসকে প্রণাম করি। যারা হারিয়েছে ঘর ও স্বজন, তাদের স্মৃতি হোক আমাদের নাম। আমরা ভুলবো না সেই দিনগুলি, ভুলবো না মানুষের ব্যথা, কিন্তু ঘৃণাকে উত্তর দিয়ে লিখবো না আর বিভেদের কথা। আর যদি আবার প্রশ্ন ওঠে তোমার দেশ কোথায় বলো, আমি বলবো যেখানে মানুষ মানুষকে ভালোবাসে ভালো, যেখানে মন্দিরের ঘন্টায় মিশে যায় আজানের সুরে, যেখানে উৎসব হয় সবার, মানুষ থাকে মানুষের দল। বঙ্গভঙ্গের ক্ষত বুক নিয়ে এসো আজ শপথ করি, সীমানা থাক মানচিত্র জুড়ে, হৃদয় যেন না থাকে বিভেদের বেদ। যে বাংলা কেঁদেছিল একদিন, সে বাংলা হাসুক আবার, মানুষের হাতে মানুষের হাত, এই হোক আমাদের অঙ্গীকার। ইতিহাসের সেই অশ্রুবিন্দু হোক আগামী দিনের আলো, বিভেদের রেখা মুছে দিয়ে মানুষের হোক মানুষের ভাগ। বাংলা ভাগ হয়েছিল, কিন্তু বাংলার হৃদয় ভাগ হয়নি।
মানুষের ঠিকানা বদলেছিল, মানুষের ভালোবাসা বদলায়। ধন্যবাদ। আজকের এই 14ই আগস্ট সম্পর্কে একটা সুন্দর কবিতা পরিবেশনের কৌশিক স্যার থেকে শুরু করে আমাদের ইন্দ্রাণী ম্যাডাম থেকে শুরু করে আমাদের রিয়া থেকে শুরু করে বিশেষ করে আমাদের যে লাইব্রেরিয়ান আমাদের পাঠ্য, তারপরে আমাদের সঙ্গীত, সর্বোপরি আমাদের স্যার সবই বলেছেন যে 14ই আগস্ট 15ই আগস্ট নয় কেন। আসলে আজকের দিনটা যেটা ছিল সেটা তাৎপর্য ব্যাখ্যা করার জন্য নির্দেশের ইউনিভার্সিটির কাছ থেকে আমাদের সেটা হচ্ছে 14ই আগস্টের ভয়াবহ সে সম্পর্কে আর একটা জিনিস আজকে যেটা মূল আলোচ্য বিষয়, আমি সেই দিকটা সেটা হচ্ছে 14ই আগস্টের আগের রাতে ভারতবাসী অনেক স্বপ্ন দেখেছিল যে আমরা দীর্ঘ প্রায় 200 বছর পর স্বাধীন। তাই সেদিন রাতে সমগ্র ভারতবাসী রাত জেগেছিল, প্রতীক্ষা করছিল কবে ঠিক রাত 12টা বাজবে। কারণ এই রাত 12টার পরে আমাদের দীর্ঘ 200 বছরের অবস্থা থেকে আমরা আমাদের মুক্তি করতে, আমাদের স্বাধীনতার এবং আমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবো। আমাদের বাক স্বাধীনতা থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, আমাদের তাহলে শিক্ষার স্বাধীনতা থাকবে, আর্থিক স্বাধীনতা থাকবে। সেই সময় যখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রীর আসনে আসীন হবেন, দিল্লিতে যখন ঠিক 12টার সময় জওহরলাল নেহেরু বক্তব্য রাখবেন 15ই আগস্ট সম্পর্কে, স্বাধীনতা দিবস সম্পর্কে, ঠিক সেই সময় জাতির তিনি বললেন, না, আমি তোমাদের এই আড়ম্বর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো না, কারণ আমার কাছে খবর আছে আমাদের এই অখণ্ড ভারতবর্ষটা 3 টুকরো হবে, ভেঙে যাবে আমাদের। তাই যেখানে যেখানে ভাঙার সম্ভাবনা আছে আমি সেই প্রান্তে থাকবো। সম্ভাবনা ছিল পাঞ্জাব, তার পাশে দেখবে পাকিস্তান, সম্ভাবনা আছে বঙ্গ, তাই আমাকে সেই অসহায় মানুষদের পাশে থাকতে হবে। জানি 15ই আগস্ট আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, কিন্তু এই 14ই আগস্টের ব্যথাতুর মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য। তাই তিনি সারা রাত হঠাৎ খবর এসে গেল কয়েক ঘন্টার মধ্যে তাদের বাড়ি ঘর ছাড়তে হবে। যারা ছিল বাংলাদেশে, যারা ভারতবর্ষে ছিল পাকিস্তানে চলে যাবে, যারা পাকিস্তানে ছিল বাংলাদেশে আসবে। এই নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই তাদের কাছে খবর চলে আসবে, তাদেরকে বাড়ি ঘর দিতে, মাটি, জনগণের স্মৃতি, অ্যালবাম সব কিছু ছেড়ে চলে আসবে। হাত ধরে তাদের চলে আসতে হয়েছিল। তারা এসে উপস্থিত হয়েছিল হয়তো শিয়ালদহ স্টেশনে। যখন তারা বঙ্গে প্রবেশ করছে তাদের মনে আনন্দ জেগেছিল যে সত্যি আমরা হয়তো একটা নিশ্চিত ঠিকানার দিকে আসছি। তখন হয়তো তার কন্যাটি মায়ের হাত ধরে বলেছিল, মা, অনেকক্ষণ তো ট্রেনে, তারপরে হচ্ছে জলে নৌকায় করে আমরা এলাম, কখন বাড়ি ফিরে যাব। তার শিশু
কন্যাটি যে বাড়ির কথা মায়ের কাছে জানতে চেয়েছিল, সেই মায়ের ঠিকানা, মা কিন্তু সেই বাড়ির ঠিকানা অবশেষে শিয়ালদার প্ল্যাটফর্মের কথাই বলছে। অনেক প্ল্যাটফর্ম আছে, সবটা বলা যাবে না, একটা সূত্র। সেখানে যখন উপস্থিত হলো কাতারে কাতারে মানুষ, প্ল্যাটফর্মে তারা বসার পর থেকে ট্রেনের পর ট্রেন আসতে চলেছে। প্রত্যেকটা ট্রেনে শুধু আসছে, নিজের বাইরে থেকে শুধু তারা থাকবে কোথায়, খাবে কি? ভেবেছিল হয়তো 2-4 দিনের মধ্যেই ভারতবর্ষ যেহেতু স্বাধীন হয়ে গেছে 15ই আগস্ট, সে কথায় আসছি, নিশ্চয়ই আমাদের ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে, খাবার ব্যবস্থা হবে, রাস্তা হবে। আস্তে আস্তে দিন অতিবাহিত হলো, সপ্তাহ চলে গেল। অনেক বয়স্ক মানুষ সেই প্ল্যাটফর্মে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক শিশু অপরিচিত, কিছু স্বেচ্ছাসেবী সংস্থা আর সরকার কর্তৃপক্ষ তাদের চাল, কেউ বা তাদের রান্না করা কিছু খাদ্য দিত। স্বামীটা হয়তো লাইন দিয়ে তাই খাবারের আশায় বসে থাকতো, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনের পর ফিরে এসে দেখতো খাবার পেয়েছি কিনা, হয়তো কোনদিন রান্না করার খাবার খাই। অবশেষে তাদের রাস্তার ধারে তাদের আস্তে আস্তে বাসস্থানের ব্যবস্থা হলো, তাদের অন্য সংস্থানের ব্যবস্থা হলো। প্রশ্নটা সেখানে, এত কঠিন পরিস্থিতির মধ্যেও তারা কিন্তু তাদের মেধাকে ফিরিয়ে দেয়। তাদের শিশু সন্তানরা আস্তে আস্তে বড় হয়েছে, এত প্রতিবন্ধকতার মধ্যে, এত প্রতিকূলতার মধ্যে বড় হওয়ার পরেও তারা মানুষের মধ্যে হয়তো অনেকে হারিয়ে গেছে, কিন্তু আজকে যারা মানুষ হয়েছে তারা কিন্তু সকল প্রতিবন্ধকতাকে ভয় করেই মানুষ। আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে জীবনে সবাই বসবাস করি, অনেক কিছু আমাদের আছে, সুযোগ সুবিধা, তবুও কিন্তু আমরা অনেক এগিয়ে পড়ছি। তাই আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের শপথ সেই সমস্ত মানুষদের কথা ভাবতে হবে, যারা সকল প্রতিবন্ধকতাকে দূর করে, যারা নিজের থাকার বাসস্থানকে উপযুক্ত না পেয়েও, যারা নিজের পুনর্বৃত্তি করতে না পেরেও, যারা আস্তে 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 সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আজকে সমাজের মধ্যে কেউ IPS অফিসার, কেউ IAS অফিসার, অনেক কিছু, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, তাদের সেই লড়াইটা আমাদের। আর একটা বড় কথা যেটা আজকের দিনের তাৎপর্য, সেটা হচ্ছে ভারতবর্ষ যখন দ্বিধা বিভক্ত হলো, তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ, তখন আমাদের এই পশ্চিমবঙ্গকেও বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার একটা চক্রান্ত হয়েছে। আর সেই রাত্রেই চক্রান্ত হয়েছে। তখন তথাকথিত মনীষীগণ তারা কিন্তু সকলে মিলে সেই চক্রান্তকে রোধ করে দিয়ে পশ্চিমবাংলাকে চালাতে। এই যে পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, এই পশ্চিমবঙ্গ, এই নামটার গুরুত্বটাকে উপলব্ধি করার জন্যই, এবং কবে সেটা প্রতিবাদ হয়েছিল, কোন রাত্রি থেকে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মধ্যে ধরে রাখা সম্ভব হয়েছিল, সেইটাকে ব্যাখ্যা বোঝানোর জন্য। আর তাদের সেই কষ্ট দুঃখের পরিবেশের মধ্যে তারা কিভাবে মানুষ হয়ে নিজেদের সন্তানকে মানুষ হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে দাঁড়াতে পারবে, সকল কিছু প্রতিবন্ধকতাকে দূর করতে পারবে, সেটাকে বোঝানোর জন্যই আজকে। তারপর যে কথা আগে বলেছিলাম, জওহরলাল নেহেরু সবার অনুরোধে 14ই আগস্ট ঠিক রাত্রি 12টার সময় তিনি তার ভাষণ দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা। অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা পাবে আজকের ঠিক রাত্রি 12টার পর। তারপর জওহরলাল নেহেরু কি ভাষণ দিয়েছিলেন সেটা আগামীকাল 15ই আগস্ট তার বক্তব্যটা পাঠ করছেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, বিতর্কিত দিন এবং যন্ত্রণাদায়ক দিন। এই দিনে গঠিত হয়েছিল পাকিস্তান, ব্যর্থ হয়েছিল, সফল হয়েছিল টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব, এবং ব্যর্থ হয়েছিল অখণ্ড ভারত গড়ে তোলার প্রয়াস। এবং এই ব্যর্থতার দায় আমাদের সকলকে নিতে হবে, আমাদের পূর্বসূরীদেরও নিতে হবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেখানে তৎকালীন প্রত্যেকটা দলের নেতাকে নিতে হবে, কোনো একটা দলের উপর এই দায়িত্বটা চাপিয়ে দেওয়া যাবে না। হলো কেন? আমাদের আলোচনা স্যার মুখ্যত বলেছে বাংলা কেন্দ্রিক আলোচনা করছে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূত্রপাত হয়েছে এই বাংলাকে কেন্দ্র করে। যখনই বাংলা এবং নতুন করে এক্সপেনশন করেছে উত্তর ভারতে, তখনই বাংলার সঙ্গে বিভিন্ন প্রদেশকে যুক্ত করে দেওয়া হয়েছে। এবং 1905 সাল পর্যন্ত সমগ্র ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ ছিল বাংলা। তাই প্রশাসনিক সুবিধার জন্য অনেক আগে থেকে 19 শতকের ইতিহাস থেকেই বাংলাকে ভাগ করার প্রয়োজন দেখা গিয়েছিল প্রশাসনিক কারণে। প্রশাসনিক কারণ এবং রাজনৈতিক কারণ দুটোর মধ্যে পার্থক্য আছে। প্রশাসনিক কারণ মানে হচ্ছে প্রশাসনে যাতে প্রত্যেকটা মানুষের কাছে সুবিধা পৌঁছে সেই জন্য, এবং রাজনৈতিক কারণ হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। প্রশাসনিক কারণের জন্য 1874 খ্রিস্টাব্দে প্রথম বাংলাকে ভাগ হয় এবং আসামকে বাংলা থেকে ভাগ করে দেওয়া হয় একজন লেফটেন্যান্ট জেনারেলের অধীনে। 1874 থেকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বাংলার পুরো প্রশাসনিক যে বিভাগের যে আলোচনাটা ছিল সেটা পুরোপুরি প্রশাসনিক ছিল, যে বাংলায় কীভাবে আরও সুন্দরভাবে শাসন ব্যবস্থা করা যায়। কিন্তু এই সময় আমাদের গভর্নর জেনারেল হয়ে আসেন লর্ড কার্জন। আমরা সবাই লর্ড কার্জনের নাম জানি এবং সবাই জানি তিনি একজন সাম্রাজ্যবাদী, কিন্তু আমি বলছি লর্ড কার্জন ছিলেন একজন দক্ষ প্রশাসক। উনি একজন ব্রিটিশ, ওনার ফার্স্ট এবং ফরমোস্ট দায়িত্ব ওই সময় ছিল ভারতবর্ষে কীভাবে ব্রিটিশ শাসন চিরস্থায়ী হয়েছে, ঠিক আছে। এবং আমরা জানি না প্যালেস্টাইন সমস্যা আজও আছে। এই প্যালেস্টাইন সমস্যা নিয়ে অনেক আগে 1918 সালে লর্ড কার্জন তখন বলে দিয়েছিল যাতে এই সময় ব্রিটিশ যে নীতি নিয়েছে সেই নীতি যদি নেয় তাহলে প্যালেস্টাইন সমস্যা চিরস্থায়ী হবে। কিন্তু লর্ড কার্জন তার দিক থেকে ঠিক ছিল, এবং তিনি ক্ষমতায় আসার পরে যেহেতু তিনি দক্ষ ছিলেন, তিনি তার দূরদৃষ্টি দিয়ে দেখে নিয়েছিলেন যে ভারতবর্ষের বাংলা হচ্ছে সর্ববৃহৎ জাতীয়তাবাদী আন্দোলনের মূল কেন্দ্র, এবং ঐক্যবদ্ধ বাঙালি হচ্ছে একটা শক্তিশালী জাতি। এই বাংলাকে যদি বিভক্ত করতে পারি তবেই আমরা ভারতবর্ষে বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে আরও বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারব। তাই তিনি বাংলাকে ভাগ করলেন প্রশাসনিক কারণে নয়, রাজনৈতিক কারণে। সমগ্র বাংলার মধ্যে সেই সময় বর্তমান সময়ে বাংলাদেশ, পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি মহারাষ্ট্রের কিছু অংশ এবং আধুনিক যুক্তপ্রদেশেরও কিছু অংশ ছিল। কিন্তু লর্ড কার্জন কী করলেন? বাংলাভাষী এলাকাটাকে ভাগ করলেন। একদিকে পশ্চিমবাংলা, তার সঙ্গে বিহার, উড়িষ্যা এগুলোকে জুড়ে দিলেন, অন্যদিকে মুসলিম কেন্দ্রিক পূর্ব বাংলা এবং ত্রিপুরা ওই অঞ্চলটাকে জুড়ে দিলেন। এর ফলে সমকালীন হিন্দু বুদ্ধিজীবী, আমি ব্যবহার করছি হিন্দু শব্দটা, অ্যাকচুয়ালি ইতিহাস খুব স্কুল, সাহিত্যের প্রেম ভালোবাসা এখানে খুব একটা অনেক ক্ষেত্রে অনেক অস্বীকার করতেই হবে। সমকালীন হিন্দু বুদ্ধিজীবী রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অন্যান্যরা এবং মুসলিম উচ্চবিত্ত সম্প্রদায়ের লিয়াকত আলী খানের মতো কিছু ব্যক্তি বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আমরা সবাই মোটামুটি জানি এই আন্দোলনের বিভিন্ন দিক ছিল। একটা হচ্ছে রাখি বন্ধন বা গঠনমূলক স্বদেশী, বয়কট, নিষ্ক্রিয় প্রতিরোধ এবং হচ্ছে বিপ্লববাদী কার্যকলাপ, যেটা প্রতিনিধিত্ব ওই সময় করেছিলেন সুবিধা মধ্যে এবং অরবিন্দ ঘোষের মতো মানুষ। এই আন্দোলনের সার্বিক চাপে 1911 খ্রিস্টাব্দে সমকালীন ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল বাংলার বঙ্গভঙ্গ রদ করতে। সময়টা 1911 সাল। কিন্তু এই বঙ্গভঙ্গের একটা বিমুখী প্রভাব ছিল অনেক, বলা হলো যে স্বদেশী আন্দোলনের প্রভাবে ভারতবর্ষে একটা ব্যাপক আন্দোলনের প্রয়াস সৃষ্টি হয়েছিল। কিন্তু এর একটা উল্টো দিকও ছিল, বাংলার সমাজ ব্যবস্থায় সাম্প্রদায়িকতার বীজ বপন এই সময়ই হয়ে গিয়েছিল, যেটাকে পরবর্তীকালে আর আমরা অস্বীকার করতে পারিনি। 1919 সালে যখন অসহযোগ আন্দোলন হচ্ছে তার পরবর্তীকালেই বাংলায় আবার সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। শুধু বাংলায় নয়, বাংলা তো ভারতবর্ষে। কিন্তু সমকালীন বাংলার একজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্টের মাধ্যমে হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিল 1943 খ্রিস্টাব্দে, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওই বছরই তিনি মারা যান। কিন্তু এই বেঙ্গল প্যাক্টে বলা হয়েছিল মুসলমানদের জন্য সাম্প্রদায়িক আপনার নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট জনসংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব থাকবে, তাদেরকে সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হবে এবং হিন্দুরা কোনো মসজিদের সামনে মাইক বাজাতে পারবে না এবং মুসলমানরা প্রকাশ্যে বড়টা করতে পারবে না। এইগুলো বেঙ্গল প্যাক্টে বলা হয়েছিল এবং সমকালীন হিন্দু এবং মুসলমান নেতৃত্ব সেই কথাগুলো মেনে নিয়েছিল। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে 1922 পর থেকে ভারতবর্ষের রাজনীতিতে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পাচ্ছিল
এবং কঠোর আমরা আইন অমান্য আন্দোলন যখন দেখব তখন দেখব ভারতবর্ষে নিঃসন্দেহে উত্তরপশ্চিম সীমান্ত প্রদেশে খান আব্দুল গফর খানের নেতৃত্বে মুসলমানরা সার্বিকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ভারতবর্ষের ভোট ভূখণ্ডে মুসলিমরা সেই ভূমিকাটা অংশগ্রহণ করেনি। 1930 সালে হিন্দু কবি মোহাম্মদ ইকবাল বলেছিলেন যে যারা লঘু মুসলিমদের জন্য একটা স্বশাসিত অটোনমাস প্রদেশ গঠন করতে হবে। এখানে একটা বিতর্কের বিষয়, উনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ডের কথা বলেনি। অটোনমাস ল্যান্ড আর ইন্ডিপেন্ডেন্ট ল্যান্ডের মধ্যে পার্থক্য আছে। অটোনমাস ল্যান্ড মানে সেখানে যে সংখ্যালঘু ভূখণ্ড থাকবে সেখানে সংখ্যালঘুরা নিজেদের মতো করে সংস্কৃতি পালন করতে পারবে, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে বা মুদ্রা ব্যবস্থার ক্ষেত্রে একটা যৌথ ভারতীয় কাঠামো গঠন করতে হবে। এইটা নিয়ে অনেক ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি করা হয় যে তিনি নাকি স্বাধীন দেশ চেয়েছিলেন। স্বাধীন দেশ না, তিনি একটা অটোনমাস ল্যান্ড চেয়েছিলেন মুসলিমদের জন্য, যাতে মুসলমানরা সেখানে স্বাধীনভাবে মানে নিজেদের সংস্কৃতিটাকে রক্ষা করে বসবাস করতে পারে, সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশে যেন তাদের সংস্কৃতি আঘাতপ্রাপ্ত না হয়। কিন্তু এটা পরবর্তীকালে বিভিন্নভাবে বিকৃত হয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারা। যাই হোক, কিন্তু এই দীর্ঘ সময়টায় 1905-এ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে এবং 1937 সালে ভারতবর্ষে প্রথম ইলেকশন হচ্ছে, প্রভিন্সিয়াল ইলেকশনে বাংলায়। এই 1905 থেকে 1937 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে বাংলায় মুসলিম লীগের আধিপত্য তেমন ছিল না। 1937-এর ইলেকশনে অবিভক্ত বাংলায় মুসলিম লীগ সম্ভবত আসন পেয়েছিল মাত্র 40টা, কংগ্রেস পেয়েছিল 54 থেকে 60টা এবং ফজলুল হকের কৃষক প্রজাপার্টি পেয়েছিল 34খানা আসন। অর্থাৎ এই সময় সরকার গঠন করতে পারত কংগ্রেস, কিন্তু আমাদের মহান গান্ধীজি আদর্শবাদী নেতা তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে কংগ্রেস যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেখানেই শুধু সরকার গঠন করতে পারবে, আর অন্য কোনো জায়গায় সরকার গঠন করবে না। কিন্তু অন দ্যাট টাইম অন্যতম ধর্মনিরপেক্ষ নেতা ছিল ফজলুল হক। তার সঙ্গে কংগ্রেস যদি সরকার গঠন করতো তাহলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকম হতে পারত, কিন্তু ইতিহাস কোনোদিন সম্ভাবনাকে স্বীকার করে না, যেটা বাস্তব হয়েছে সেটাই। মুসলিম লীগ এবং সঙ্গে সরকার করতে ফজলুল হক বাধ্য হয়েছিল এবং 1937 থেকে 37 পরবর্তী মুসলিম লীগ যেহেতু সরকারে আছে সেহেতু বাংলার রাজনীতি ধীরে ধীরে সাম্প্রদায়িক প্রবণতা বাড়তে থাকে এবং 1940 সাল থেকে মুসলিম লীগের রাজনীতি পুরোপুরিভাবে পাকিস্তান কেন্দ্রিক হয় বিভিন্ন কারণে। এবং 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ভারতবর্ষে আবার প্রভিন্সিয়াল ইলেকশন এবং সেন্ট্রাল ইলেকশন হচ্ছে, তখন বাংলার রাজনীতিটাই পুরোপুরি পাল্টে যাচ্ছে। মুসলিম লীগ আসন পাচ্ছে 113টা, কংগ্রেস পাচ্ছে 84টা, আর কৃষক প্রজাপার্টির মতো ধর্মনিরপেক্ষ দল আসন পাচ্ছে মাত্র 4টি। অর্থাৎ বাংলার রাজনীতি পুরোপুরি সাম্প্রদায়িকতা মোড়ক ধারণ করে নিয়েছে। এই সময়ে বাংলার রাজনীতিতে প্রধানমন্ত্রী, তখন বলা হতো যারা প্রাদেশিক সরকারের প্রধান হতো তাদেরকে প্রধানমন্ত্রী বলা হতো। তো সেই সময় প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী ছিল সোহরাওয়ার্দী। ঠিক আছে, সোহরাওয়ার্দী এই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে। এই সময় মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস এবং মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ, কংগ্রেস এবং ব্রিটিশ সরকার চেষ্টা করছে কীভাবে ভারতের শাসন ক্ষমতা দিয়ে ব্রিটিশরা চলে যাবে, কারণ ব্রিটিশরা চলে যাবে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের আর কোনো ক্ষমতাই ছিল না ভারতবর্ষকে এইরকম বিদ্রোহপ্রবণ ভারতবর্ষকে শাসন করা। তাই তারা বলে দিয়েছিল 1948 সালের জুন মাসের মধ্যে যদি আমরা কোনো নেতার সঙ্গে সলা পরামর্শ করে নিশ্চিত সিদ্ধান্তে না পৌঁছাতে পারি, আমরা একটা ভারত হোক, 10টা ভারত হোক, 500টা ভারত হোক, আমরা দেখবো না, আমরা দেশ ছেড়ে চলে যাবো। এই পরিস্থিতিতে মুসলিম লীগের মধ্যে জিন্নাহ তার আধিপত্য ধরে রাখার জন্য কী করলেন, 1946 সালের 16ই আগস্ট সাম্প্রদায়িক ডাইরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলেন। এই সময় দিস ইজ আ ব্ল্যাক ডে অ্যান্ড টার্নিং পয়েন্ট অফ বেঙ্গল হিস্ট্রি। 1946 সালের 16ই আগস্ট যখন ডিরেক্ট অ্যাকশন ডাক দিচ্ছে, সোহরাওয়ার্দী তখন বাংলার প্রশাসনকে সম্পূর্ণভাবে দর্শক বানিয়ে দিয়ে বাংলায় একটা সাম্প্রদায়িক বিভৎস দাঙ্গা করে দিয়েছে, যেটাকে আমরা সবাই চিনি ক্যালকাটা কিলিং নামে। 5 দিন ধরে দাঙ্গাটা চলেছিল, 5000 মানুষ নিহত হয়েছিল, 15,000 মানুষ আহত হয়েছিল, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছিল, আর মেয়েদের অবস্থা কী হয়েছিল সেটা আমি বলছি না, আপনারা কল্পনা করে নিন। এইটা হচ্ছে সেই সময় বাংলার অবস্থা। কিন্তু ইন্টারেস্টিংলি জিন্নাহ যখন এই প্রত্যক্ষ সংগ্রামে ডাক দিচ্ছে, সারা ভারত কিন্তু শান্তি ছিল, পুরোপুরি শান্তিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়েছে। বাংলাতেই একমাত্র সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, কিন্তু কলকাতা দাঙ্গার পর পুরো ভারতবর্ষে দাঙ্গার বিস্তার লাভ করে। নোয়াখালী থেকে উত্তরপ্রদেশ কোনো জায়গা বাদ ছিল। এই সময় স্যার তিনি বলেছেন গান্ধী এই দাঙ্গা প্রবণ অঞ্চল করে খালি ঘুরে বেরিয়েছে। যাই হোক, এই যে ক্যালকাটা অ্যাকশন ডে বাঙালি হিন্দুর মনোজগৎকে পুরোপুরি তুলে দিয়েছিল। আমি বলেছিলাম 1905 সালে বাঙালি হিন্দু বুদ্ধিজীবী মেনলি সাপোর্ট করেছিল বঙ্গভঙ্গ যাতে রদ হয়। এই ক্যালকাটা কিলিংয়ের পর
তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যদুনাথ সরকার, রমেশ চন্দ্র মজুমদারের মতো প্রখ্যাত হিস্টোরিয়ান থেকে শুরু করে কেউ আর ভাবতে পারে যে আমরা কীভাবে থাকবো। তাই তারা পশ্চিমবঙ্গের জন্য একটা জোরালো আন্দোলন করেছিল, অর্থাৎ যাদের পূর্বসূরীরা বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল 1905-এ, তাদেরই উত্তরসূরীরা আজ বঙ্গভঙ্গের জোরালো সমর্থন করেছে। এটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ইতিহাস সবসময় নিষ্ঠুর হয় এবং এই নিষ্ঠুরতাকে আমাদের স্বীকার করতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এই নিষ্ঠুরতাগুলোকে জানার জন্যই হয়তো আজকে আমাদের এই ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সে যাই হোক, 1947 সালে 20 জুন বাংলা ভাগের সিদ্ধান্ত হয় এবং পশ্চিমবাংলা হয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সময় বাংলা যখন ভাগ হয় এখানেও ডিপ্লোমেসি কাজ করছে। মুর্শিদাবাদ 70% জনগণ মুসলিম, খুলনা এবং যশোর 60% জনগণ হিন্দু, কিন্তু খুলনা এবং যশোরকে দিয়ে দেওয়া হলো পূর্ব পাকিস্তানে, আর মুর্শিদাবাদকে রাখা হলো পশ্চিমবাংলায় গঠিত হচ্ছে। কেন হলো? এটা একটা ডিপ্লোমেসি। পশ্চিমবাংলা হচ্ছে কলকাতা কেন্দ্রিক হবে। যদি গঙ্গা না থাকে কলকাতার অস্তিত্ব থাকবে না। গঙ্গা উত্তর ভারত থেকে আসছে মুর্শিদাবাদকে। যদি মুর্শিদাবাদকে পাকিস্তানে দিয়ে দেওয়া হয় তাহলে কলকাতার অস্তিত্ব পুরোপুরি পাকিস্তানের উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাই জন্য তৎকালীন জাতীয় নেতারা এই সময় মুর্শিদাবাদকে রেখে দিলেন এবং খুলনা এবং যশোরের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকাকে দিয়ে দিলেন। তারপরে 1947-এর 14ই আগস্ট পাকিস্তান হলো। এটাই হচ্ছে আমাদের পুরোপুরি 1947 14ই আগস্ট এবং দেশভাগের ইতিহাস। অ্যাকচুয়ালি 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান নামে একটা দেশ গঠিত হয়েছিল, কিন্তু এর একটা ব্যাকগ্রাউন্ড ছিল, যে ব্যাকগ্রাউন্ডটাই এই দিনটাকে গড়ে তুলতে শুরু করেছিল এবং এর জন্য কোনো নেতাই তার দায়িত্ব অস্বীকার করতে পারে না। এটাই আমার বক্তব্য। এবং শেষমেশ একটা কথা বলে দিচ্ছি, ধর্ম কোনোদিন কোনো জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে না। আপনারা সবাই যদি আজকে পাকিস্তানের ইতিহাস জানেন, পাকিস্তানের বালুচিস্তান আজকে 11ই আগস্ট নিজেদের স্বাধীনতা দিবস পালন করে। খাইবার পাখতুনখোয়া পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। পিওকে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। পাকিস্তান এখন মাত্র পশ্চিম পাঞ্জাব, তাও পশ্চিম পাঞ্জাবের মানুষেরা পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্দশার কারণে পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। অর্থাৎ ধর্ম কোনোদিন কোনো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না। আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ধর্মের সহবাসস্থান। এবং আমরা কালকে একটা দিনে দেশের জাতীয় স্বাধীনতা দিবস পালন করবো। সেই দেশটা হচ্ছে ভারতবর্ষ, পৃথিবীর একমাত্র দেশ যেখানে প্রত্যেকটা মুসলমানের সম্প্রদায়ের, প্রত্যেকটা মুসলিম ধর্মের প্রত্যেকটা সম্প্রদায়ের অস্তিত্ব একমাত্র পৃথিবীর কোনো দেশে যদি থাকে সেই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন এমন কোনো জাতি নেই যে ভারতবর্ষে থাকে না। এটাই আমাদের ভারতবর্ষ। আর এই ভারতবর্ষের গৌরবকে আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। কেউ হাততালি দেবেন না, কারণ এটা আমি দেশবাস সম্পর্কে যেটা লেখা পড়ে শোনাচ্ছি। পৃথিবী শুরু থেকেই ছিল একই আকাশ, একই ঘর, একই বসুমার। একটু জোরে। হঠাৎই একদিন মানুষের মধ্যে শুরু হলো ক্ষমতা দখলের লড়াই। তারপর একদিন শুনলাম মানুষ নাকি কাঁটাতার দিয়ে সীমানা টেনেছে। তারপরে দেখলাম মানুষের ভিটে মাটি রইল পিছিয়ে, চোখের জলের ধার। দেশভাগ শুধু মানচিত্রই পরিবর্তন নয়, মানুষের জীবনেও পরিবর্তন হয়েছে। খুব চেনা মানুষটিও আজ রইল না আছে। হঠাৎ শুনি তার বাড়ি চলে গেছে কাঁটাতারের পিছনে। নতুন দেশ, নতুন ঘর পেল সবাই। তবুও মনে সেই দেশ, সেই হারানো স্মৃতি আজও বড় বিশেষ। তাই এগুলো শুধু ছবিতেই পড়ে, স্বাধীনতা স্মৃতিতে নয়। তাই আজও ভাসে বীর সংগ্রামীদের কথা, দুটি চোখের পাতা। নমস্কার। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे। गाहे तब जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे, जय हे।